এক্সকিউজ মি, এই জমিটাই তো মেবি বিক্রি হবে। স্যার, এই জমিটা বিক্রি হবো, আপনি খারান, আমি দলিল পত্র নিয়ে আইতেছি। শিওর। তুমি এইখানে? আলিফ, তোমাকে আজকে ডেকেছি একটা কথা বলার জন্য। দেখো, আমি খুব একটা বেশি টাইম নিব না, ঘোরাবো না, পেঁচাবো না, ডিরেক্টলি আমি বলছি তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আমি তোমার সাথে আজকে এখনই ব্রেকআপ করতেছি। না, এইসবের মানে কি? তুমি ফান করতেছো আমার সাথে, মজা করতেছো তাই না? সিরিয়াসলি আলিফ, তোমার কি এইটা মনে হচ্ছে সাত সকালবেলা তোমাকে আমি ডেকে নিয়ে আসি জাস্ট মজা করার জন্য? শোনো, মজা করার জন্য না আমার হাতে এত টাইম নেই। হ্যাঁ, আমার টাইমের অনেক ভ্যালু আছে। আমি যা বলছি সিরিয়াস বল। আর তোমার সাথে রিলেশন আমি আগে কি করবো? হ্যাঁ, তুমি কি করতে পারছো? তুমি কিচ্ছু করতে পারো না, না জীবনে কিছু করতে পারবা। তো তোমার সাথে আমার আর আগানো সম্ভব না। আমার বাবা অলরেডি আমার জন্য ছেলে ঠিক করে ফেলেছে, আর আমি ওই ছেলেকেই বিয়ে করবো। মোনা, তুমি সব কি বলতেছো? 2 বছর যাবত আমরা একসাথে, আমাদের 2 বছরের সম্পর্ক, আর আজকে এসে তুমি আমাকে বলতেছো যে তুমি আমার সাথে থাকতে পারবে না? হ্যাঁ, আমি মানছি যে আমি এখনো কিচ্ছু করতে পারি নাই, তার মানে এই না যে আমি চেষ্টা করতেছি না। ইভেন আজকেও আমি ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয়েছি, বের হয়ে আমি তোমার সাথে দেখা করতেছি, আর তুমি আমাকে এরকম কথা কিভাবে বলতেছো? মোনা, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে 2টা মাস সময় দাও, জাস্ট 2 মান্থস। আমি কিছু একটা করবো যেটাতে আমরা দুইজন খুব ভালোভাবে থাকতে পারবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মোনা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কেন বুঝতেছো না? রিয়েলি? তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না, বাঁচতে পারবে না? তো এই কথাটা কি তোমার আগে মাথায় আসে না যে আমি মুনাকে ছাড়া থাকতে পারবো না? ওকে আমার লাগবেই জীবনে, আর ওকে যদি আমি পেতে চাই তাহলে আমার জীবনে অনেক কিছু করতে হবে। আর কি বললে তুমি? আর মাত্র 2 মাস? লিসেন, আমি তোমাকে 2 মাস কেন, আমি তোমাকে 2 দিনও সময় দিতে পারবো না। কারণ এই 2 দিনও যদি আমি তোমার উপর সময়টা নষ্ট করি না, তাহলে এটা আমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যায়, আর যেটা কিনা আমি চাচ্ছি না। আর আমি তো তোমাকে বলেই দিয়েছি, আমার বাবা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে, এই ছেলের না কোটি কোটি টাকা আছে। তো আমি ওই ছেলেকে ছেড়ে তোমার মতো একটা বেকার ছেলেকে কিভাবে চয়েস করবো? এটা আমার পক্ষে একদমই সম্ভব না। দেখো, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, যা জানানো জানিয়ে দিলাম। আর আজকের পর থেকে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। সো আল্লাহ হাফেজ, আর ভালো থেকো। মোনা, আমার তুমি এইখানে কেন, আর তোমার এই অবস্থা কেন? বাই দ্য ওয়ে, ওই লোকটা কি তোমার হাজবেন্ড? উনি আমার স্বামী, ওর সাথেই আমার বিয়ে হয়েছে। আর তুমি জিজ্ঞেস করলে না যে আমি এখানে কেন, আমার এই অবস্থা কেন? এই সব কিছুই না আমার পাপের ফল। ওই যে মানুষই তো বলে, কেউ যদি কারো মন ভাঙে আর কারো জন্য যদি কারো চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে, তাহলে সে কোনোদিনও ভালো থাকে না, কোনোদিনও না। আর আমিও তো একটা মানুষের মন ভেঙেছি, আমি একজন মানুষের চোখ থেকে অজস্র পানি ঝরিয়েছি। তো আমি কি করে ভালো থাকি বলো? আজকে আমি যেভাবে আছি, আমার সাথে যা কিছু হইতেছে, এই সব কিছু না আমার পাপের ফল। আলিফ, তুমি ওইদিন আমার সামনে অনেক অনুনয় বিনয় করছিলা, জাস্ট এইটুকু বোঝানোর জন্য যে আমি যেন তোমার লাইফে থাকি, আমি তোমার লাইফে থাকলে তুমি সবকিছু করতে পারবা। কিন্তু আমি এতটাই লোভী ছিলাম যে আমি আমার লোভের সামনে আমি আমার ভালোবাসাটাকে তুচ্ছ করে ফেলছিলাম। মানে আমি এটাই বুঝতে চাইনি যে আমাকে যে মানুষটা এতটা ভালোবাসে, সেই মানুষটা আমার সামনে এইভাবে কান্নাকাটি করে আমার কাছে এইভাবে অনুনয় বিনয় করতেছে শুধুমাত্র যেন আমি তার জীবনে থাকি। কিন্তু আমার তো দরকার ছিল টাকা পয়সা, আমি চাইতো, মানে আমি চেয়েছিলাম অনেক ভালো থাকতে। আর এই যে দেখো, আজকে আমি আছি, সত্যি অনেক ভালো আছি। তুমি জানো, তোমাকে ছেড়ে আমি যে ছেলেটাকে বিয়ে করেছি, মানে এই যে আমার স্বামী, হ্যাঁ, ওর অনেক টাকা পয়সা ছিল, এটা সত্যি। ওর টাকা পয়সা ছিল, অনেক বড় ব্যবসা করতো। কিন্তু আলিফ, টাকা পয়সা থাকলেই, বড় বাড়ি গাড়ি থাকলেই যে একটা মানুষ ভালো হয় বা একটা মানুষের সাথে একটা মানুষ সারা জীবন ভালো থাকতে পারে, এটা কিন্তু না। যেটা কিনা আমি হাড়ে হাড়ে এখন বুঝতে পারতেছি। হ্যাঁ, ওর কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না, দামি গাড়ি বাড়ির কোনো অভাব ছিল না, কিন্তু ওর কাছে আমি সেই ভালোবাসাটা পাইনি জানো। হ্যাঁ, শুরুর দিক থেকে ভালোই চলতেছিল, সবকিছু ঠিকঠাকই চলতেছিল, কিন্তু ওই যে কথা আছে না, যদি মানুষের বেশি টাকা পয়সা থাকে, অনেক কিছু থাকে, তখন মানুষের ধ্যান জ্ঞান এগুলো একটু অন্যদিকে চলে যায়। তো আমার স্বামী মেহেদি, ওর অনেক বাজে নেশা ছিল।
অনেক বাজে নেশায় পড়ে জুয়া খেলে সব কিছু শেষ করে ফেলে। একে একে করে আমাদের সব কিছু শেষ হয়ে যায়, ওর ব্যবসা, ওর যা কিছু ছিল সব কিছু। আর এমনকি ও যখন নেশায় বেশি আসক্ত হয়ে গেছিল, মানে জুয়ার প্রতি বেশি আসক্ত হয়ে গেছিল, আমার প্রতিও না ওর অ্যাটাচমেন্টটা একদমই শেষ হয়ে যায়। আমি তখন রিয়ালাইজ করতে পারতেছিলাম যে আজকে হয়তো যদি ওই মানুষটা আমার জীবনে থাকতো, আমাকে আমাকে অনেক বেশি ভালোবাসতো। আর এই যে দেখো আজকে আমি কোথায় আছি, এই জমিটা ছাড়া আমাদের কিছুই নাই। ও ব্যাংক থেকে এত বড় বড় লোন নিছিল যে শেষ পর্যন্ত ওর যে বাড়ি ছিল সব কিছু ব্যাংক নিয়ে নেয়। এখন এই জমিটাই আছে, আর এই জমিটাও এখন আমাদের হাতছাড়া করে দিতে হবে। কারণ গত কয়েক বছর আগে ও একটা অ্যাক্সিডেন্ট করে, আর অ্যাক্সিডেন্ট করেই ওর পাটা চলে যায়। আর ওর পাটা অপারেশন করার জন্য এখন অনেক বড় একটা অ্যামাউন্টের দরকার, আর এর জন্য এই জমিটা বিক্রি করতে হবে। আর যার জন্যই আজকে তোমার সাথে আমার আবারও দেখা। আলি বিশ্বাস করো, আমি আমি সত্যি অনেক অনেক বড় ভুল করছি। আমি ভালোবাসাকে ছেড়ে আমি টাকাকে বেছে নিছিলাম, আর যার জন্য দেখো আমার জীবনে না আছে ভালোবাসা, না আছে টাকা পয়সা। স্যার এই যে দলিলটা, স্যার সবকিছু চেক করে নেন। এক কাজ করুন, এখানে কিছু টাকা আছে, এটা হচ্ছে অ্যাডভান্স। বাকিটা যখন জমি হস্তান্তর করা হবে তখন আমি আপনাকে দিয়ে দিব। বাই দ্য ওয়ে, আপনারা মেবি এই জমির উপরেই ভরসা করে থাকতেছেন, ভাববেন না যে আমি আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিচ্ছি। ইভেন এই জমিতে আমার একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা ছিল, আমি সেটা করব। এমনকি সেই রেস্টুরেন্টের পুরো দায়িত্ব আপনাদের থাকবে, রেস্টুরেন্টটা আপনারা সামলাবেন। এরপরে প্রতি মাসে সেই রেস্টুরেন্ট থেকে যে প্রফিটটা আসবে সেখান থেকে আমি আপনাদেরকে 20% দিব। এরপর আপনারা কিছু কিছু করে টাকা আমাকে দিয়ে এই জমির যত টাকা আমার কাছ থেকে নিছিলেন সেটা আমাকে ফেরত দিয়ে দিবেন। তাহলে জমিটাও আপনারা পেয়ে গেলেন, আপনার চিকিৎসাও হয়ে গেল, আর আমার ব্যবসাটাও চললো। একটা কথা কি জানেন, একটা মানুষের যেমন খারাপ সময় আসবে তেমন ভালো সময় আসবে। খারাপ সময় যেমন পার করবে তেমনি তার জীবনে ভালো সময় অবশ্যই আসবে। তবে আপন মানুষ তখনই আমরা চিনতে পারি যখন আমাদের খারাপ সময়ে আমাদের আপন মানুষগুলো আমাদের পাশে দাঁড়ায়। যেই মানুষগুলো আপনার খারাপ সময় আপনার পাশে দাঁড়াবে সেই মানুষটাই হচ্ছে আসল আপন মানুষ। শুধুমাত্র আপন মানুষ বললেই তো আর আপন মানুষ হয়ে যায় না, ভালোবাসি বললেই তো আর ভালোবাসা হয়ে যায় না। এই সব কিছুর একটা বহিঃপ্রকাশ থাকতে হয়। আমারও খারাপ সময় ছিল, তখন আমার অনেক আপন মানুষ আমার হাতটা ছেড়ে চলে গেছে। আমি ব্যাপারটা মানতে পারি, অনেক কষ্ট হয়েছে, নিজেকে সামলাইতে কষ্ট হয়েছে। ঠিক সেই সময় আমার পাশে কোনো একজন মানুষ এসে দাঁড়াইছিল যে আমাকে সাহায্য করছিল। আমার মাথায় একটা ছাতার মতো সে সব সময় ছিল, যার কারণে আজকে আপনার এই অবস্থা। সেগুলো অবশ্যই বাদ দিবেন। ইনশাল্লাহ আশা রাখি আপনাদের জীবন আবার অনেক সুন্দর হবে। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, নিজের আপন মানুষ বা নিজের ভালোবাসার মানুষ তার হাতটা কখনো ছাড়বেন না, শক্ত করে ধরে রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আমি আসি।